আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি অনফিল্ডের পর্দায়। এই মুহূর্তে পিছনে দেখতে পাচ্ছেন আসিয়ান কাপে কেমন হবে বাংলাদেশের অরিজিন তালিকা। ২০২৫ সালে বাংলাদেশের হয়ে মার্চ উইন্ডোতে যখন হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে ডেবিউ করলেন, তারপর থেকে কিন্তু বাংলাদেশের অরিজিন ফুটবলারদের নিয়ে দর্শকদের আসলে চাহিদাটা তুঙ্গে। এবং শুধুমাত্র দর্শকদেরই না, যারা বাংলাদেশের বাইরে আছেন, বাংলাদেশের বাইরে বড় হয়েছেন, বা বাংলাদেশের বাইরে যাদের জন্ম কিংবা কোনো না কোনোভাবে বাংলাদেশের সাথে কানেকশন রয়েছে, তারা কিন্তু বাংলাদেশের হয়ে আসলে খেলার জন্য মুখিয়ে রয়েছে। এবং সামনে সবচেয়ে বড় একটা সিজন বাংলাদেশের জন্য সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আসিয়ান কাপে বাংলাদেশ খেলতে যাবে প্রথমবারের মতো। এবং প্রথমবারের মতো বাংলাদেশ ফিফার তালিকাভুক্ত কোনো একটা টুর্নামেন্ট, যেখানে ফিফা আসিয়ান কাপ নামে একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের অনেক ভক্ত সমর্থকরা আসলে কৌতূহলপূর্ণ অবস্থায় রয়েছে যে শেষ পর্যন্ত বাংলাদেশে সেই চূড়ান্ত স্কোয়াডে কারা থাকবেন। ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের প্রাথমিক স্কোয়াডটা পেয়ে গেছি, যে স্কোয়াডে আসলে লোকাল প্লেয়ারদের নিয়ে 28 সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশের নতুন কোচ টমাস ডুলি, যার নেতৃত্বে বাংলাদেশ মাত্র এখন পর্যন্ত একটা ম্যাচ খেলেছে, তাও এই গত জুন উইন্ডোতে সান মারিনোর এগেনস্টে, যেখানে বাংলাদেশ 2-1 ব্যবধানে জয় পেয়েছিলেন। এবং সেই ম্যাচে দুর্দান্ত দুটি গোল করেছিলেন তপু বর্মন। তো যেমনটা বলছিলাম, আসলে হামজা চৌধুরী আসার পর একের পর এক অরিজিন প্লেয়ার বাংলাদেশে আসছেন, আসার আগ্রহ প্রকাশ করেছেন। এবং আজকে আপনাদেরকে কয়েকটা তালিকা আমরা আসলে দেখানোর চেষ্টা করব। প্রথমে একটু গোলকিপিং পজিশন নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের গোলকিপিং পজিশনে বর্তমানের সবচেয়ে প্রধান যে নামটা, সেটা হচ্ছে মিতুল মার্মা। এবং তার ব্যাকআপ হিসেবে রয়েছেন আনিসুর রহমান জিকো এবং মেহেদী হাসান শ্রাবণ। তো এই যে বাংলাদেশের ব্যাকআপ গোলরক্ষক, তাদের মধ্যে মিতুল মার্মা লাস্ট কয়েকটা ম্যাচে ন্যাশনাল টিমের হয়ে খুব ভালো পারফরমেন্স করতে পারেন, তাতেই কিনা সবার মধ্যে একটা প্রশ্নের জায়গা যে আসিয়ান কাপে বাংলাদেশের গোলরক্ষক হবেন কে। তবে এই মুহূর্তে অরিজিন প্লেয়ার হয়তো বা আসবে না, স্কোয়াডে ইনক্লুড হবেন না। এই যে যে তিনজনের নাম বললাম, তাদের পাশাপাশি হয়তো বা সুজান হোসাইনও ইনক্লুড হতে পারেন। তবে অরিজিন প্লেয়ারদের কথা যদি চিন্তা করি, বর্তমানে বাফুফে কাদের দিকে আসলে ফোকাস রাখতে পারে, কিংবা সামনে ট্রায়ালে বাংলাদেশের হয়ে কোন গোলরক্ষক আসতে পারেন, শুরুতেই নামটা বলছি আলিফ রহমান নজর। মাত্র 19 বছর বয়সী ফুটবলার, গোলরক্ষক তিনি। নরওয়ের চতুর্থ স্তরের একটা লিগে খেলে থাকেন। 19 বছর অর্থাৎ খুবই ইয়াং একটা ট্যালেন্ট। এবং তিনি কিন্তু বাংলাদেশের হয়ে খেলার জন্য মুখে, ইতোমধ্যে তিনি পাসপোর্ট করার জন্য যতটা যাবতীয় কাজ রয়েছে সেটা কিন্তু তিনি করছেন। এবং যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসলে তিনি ট্রায়ালের জন্য নিজেকে প্রিপেয়ার করছেন। তাছাড়া যদি সাইফ কিরাওয়ালার কথা বলি, বয়সটা যদিও 29 বছর বয়স, তবে উচ্চতার দিক থেকে আপনার একজন গোলরক্ষকের যতটুকু হওয়া দরকার ঠিক ততটুকুই রয়েছে। 6 ফুট 4 ইঞ্চি। বর্তমানে বাংলাদেশের বাফুফের রাডারে যারা যারা আছে, তারা কিন্তু এতটা দীর্ঘদেহী গোলরক্ষক না। তবে সাইফ কেরাওয়ালা যে সমস্যাটা, তিনি যুক্তরাষ্ট্রে বর্তমানে অবস্থান করছেন, কিন্তু প্রায় 2-3 বছর ধরে প্রফেশনাল ফুটবলটা আসলে খেলছেন না। যতটুকু আপডেট জানি, তিনি একটা কর্পোরেট অফিসে জব করে থাকেন। তবে এই সেপ্টেম্বরে কিন্তু তিনি বাংলাদেশে আসছেন এবং তিনি ট্রায়াল দিবেন। তবে এই মুহূর্তে বাংলাদেশে যে অরিজিন গোলরক্ষকের কথা যদি বলি, তাহলে শুধুমাত্র এই দুইজনই বাফুফের নজরে রাখা উচিত বা রাখতে পারে। তবে বর্তমানে সামনে যে টুর্নামেন্টটা রয়েছে, আপকামিং টুর্নামেন্ট, সেখানে বাংলাদেশ আসলে লোকাল গোলরক্ষক নিয়ে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। এবং সেখানে আনিসুর রহমান জিকো, মিতুল মার্মা, শ্রাবণ এবং সুজান হোসেন, এই চারজনের মধ্যে আসলে তিনজনকে পিক করা হবে। এবার যদি বাংলাদেশের ডিফেন্ডারদের নিয়ে একটু কথা বলি, বাংলাদেশের ডিফেন্স লাইন অর্থাৎ অরিজিন তালিকা আসলে কারা রয়েছেন। শুরুতে যদি গত স্কোয়াড অর্থাৎ সান মারিনোর এগেনস্টে বাংলাদেশ যে স্কোয়াডটা নিয়ে গিয়েছিল, সেখানে দুইজন অরিজিন ডিফেন্ডার ছিলেন। একজন হচ্ছেন তারিক কাজী এবং জায়ান আহমেদ। তাছাড়া ফেডারেশন বর্তমানে যাদের দিকে আসলে নজর রাখছে, তার মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে ইয়াসার তাহমিদ হাসান, যিনি কিনা কানাডার প্রবাসী। 23 বছর বয়সী এই ডিফেন্ডার, তিনি কিন্তু 6 ফুট উচ্চতার, অর্থাৎ একজন ডিফেন্ডারের ফিজিক্যাল গঠনটা যেমন হওয়া উচিত ঠিক ততটাই কিন্তু তার মধ্যে রয়েছে। এবং তিনি কিন্তু অবশ্যই বাফুফের নজরে রয়েছেন।
তাছাড়া রয়েছেন ইউসুফ জিদান, যার নাম আসলে মুখে মুখে সকল ফুটবল প্রেমীরা আসলে ইউসুফ জিদানের নামটা বলছেন, যিনি কিনা আসন্ন আন্ডার 20 এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন এবং 31 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। সেখানে অবশ্যই তার দিকে নজরটা থাকবে যে তিনি কেমন পারফরমেন্স করেন, এবং সেখানে যদি ভালো করতে পারেন তাহলে কিন্তু এশিয়ান কাপে বাংলাদেশের হয়ে তিনি খেলার একেবারেই দ্বারপ্রান্তে থাকবেন। তারপর রয়েছেন নোয়া ওয়াটসন, যিনি আয়ারল্যান্ডের বংশোদ্ভূত প্লেয়ার, বয়সটা 23, উচ্চতা হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি। তিনি আয়ারল্যান্ডের 4th ডিভিশনে আসলে খেলে থাকেন। তার ভাইও কিন্তু রয়েছেন লুই ওয়াটসন, যিনি কিনা ফরওয়ার্ড হিসেবে খেলে থাকেন। এই দুজনের প্রতি আসলে বাফুফের নজর রাখা উচিত, যদিও এখন পর্যন্ত তারা আপডেটটা জানায়নি যে তারা বাংলাদেশের হয়ে খেলতে প্রস্তুত কিনা বা ইন্টারেস্টেড কিনা, তবে আলোচনা কিন্তু চলছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তবে এই যে সামনের এশিয়ান কাপ, সেখানে তাদেরকে পাওয়া যাচ্ছে না, তবে বাফুফের আসলে তাদের প্রতি নজরটা রাখা উচিত। তাছাড়া রয়েছেন ডেকলান সুলিভান ব্রাদার্স, আসলে বহুল আলোচিত নাম। গত এপ্রিলেই তারা এসেছেন এবং সাব চ্যাম্পিয়নশিপে তারা পারফরমেন্স করেছেন অনূর্ধ্ব 20 পর্যায়ে, এবং সেখানে দুর্দান্ত পারফরমেন্সের পর সকলের মন জিতে নিয়েছেন। তো ডেকলান সুলিভান খুব একটা ম্যাচ টাইম পাননি, তবে যে কয়টা ম্যাচেই সুযোগ পেয়েছেন, যতটুকু সময় সুযোগ পেয়েছেন পারফরমেন্স করেছেন এবং তার পটেনশিয়াল রয়েছে। তবে আমরা সবাই জানি যে সুলিভান ব্রাদার্সের ফ্যামিলি থেকে বলাই হয়েছে যে তাদের দুই ভাইকে একটু সময় নিয়ে ন্যাশনাল টিমে ইনক্লুড করা উচিত। তবে ডেকলান সুলিভান কিন্তু রাইট ব্যাক পজিশনে বাংলাদেশের বিগ স্টার হতে পারেন সামনে। তাছাড়া বাফুফে নজর রাখতে পারে আবিদ আলী শিকদারের দিকে, যিনি কিনা 24 বছর বয়সী ডিফেন্ডার এবং উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। উনি থাইল্যান্ডের 2nd টায়ারে খেলে থাকেন। তার সাথে আসলে কথাও বলে দেখা যেতে পারে, এমন না যে শেষ পর্যন্ত আপনি সবই বংশোদ্ভূত প্লেয়ার নিয়ে দলটা গঠন করবেন, তবে তাদেরকে অবশ্যই সুযোগটা দেওয়া উচিত, ট্রায়াল করা উচিত। তারা যদি কম্পিট করতে পারে লোকাল প্লেয়ারদের সাথে, তাহলে অবশ্যই তাদেরকে লুফে নেওয়া উচিত বাংলাদেশের জন্য। তাছাড়া আরও দুজন রয়েছেন, নাবিল ইরফান এবং জেক ডুরান। তারা কিন্তু নাবিল বর্তমানে কাতারে রয়েছেন এবং জেক ডুরান রয়েছেন ইংল্যান্ডে। তারা এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলার আসলে ডিসিশনটা নেয়নি, তাদের থেকে এখন কোনো আনসারটা আসলে পাওয়া যাচ্ছে না। তবে আমরা আশা রাখি হয়তোবা তাদের মত বদলাতে পারে। এবার আমরা একটু মিডফিল্ড পজিশনটা নিয়ে ডিসকাস করতে চাই। মিডফিল্ড পজিশনে বর্তমানে বাংলাদেশের নেতা আসলে হামজা দেওয়ান চৌধুরী। শুধুমাত্র মিডফিল্ড কেন বলছি, বাংলাদেশ দলের অলিখিত নেতা আপনি হামজা চৌধুরীকে বলতেই পারেন, যদিও কাগজে কলমে জামাল ভুঁইয়াই অধিনায়ক। তো মিডফিল্ডে তো নেতৃত্ব অবশ্যই দেবেন হামজা চৌধুরী। তাছাড়া রয়েছেন আপনার সমিত সোমের কোনো বিকল্প নাই, এবং গত যে স্কোয়াডে অরিজিন ফুটবলারদের মধ্যে মিডফিল্ড পজিশনে বাংলাদেশ এই দুজন ফুটবলারই ছিলেন এবং যথারীতি তারা আসলে থাকবেন এশিয়ান কাপে, এবং তাদের কোনো বিকল্প বাংলাদেশ টিমে বর্তমানে নেই। বাংলাদেশ যদি এশিয়ান কাপে ফাইট করতে চায়, বেটার ফুটবলটা খেলতে চায়, বা যদি জিতে আসতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে দরকার, এবং তাদেরকে আমরা অবশ্যই আশা রাখবো তারা একদম ফুল ফিট হয়েই বাংলাদেশকে সার্ভিস দিতে পারবেন। তবে তাদের বাইরে আসলে বাংলাদেশ দলে বর্তমানে কারা আছে, কারা খেলতে পারেন এশিয়ান কাপে, কিংবা এশিয়ান কাপের পরবর্তীতে সাব চ্যাম্পিয়নশিপ আছে, বাফুফে কাদের দিকে আসলে নজরটা দিতে পারে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। ইউসুফ আহমেদ রয়েছেন, ইংল্যান্ডের ফুটবলার, বার্মিংহাম সিটির ফুটবলার, যার কিন্তু সব কাগজপত্র মোটামুটি রেডি হয়ে গেছে। হয়তোবা বেশ কয়েকদিনের মধ্যে আমরা আশা করতে পারি তিনি একেবারে ফুল ফিট হয়ে যাবেন বাংলাদেশের হয়ে খেলার জন্য। মাত্র 19 বছর বয়স, খুবই ইয়াং একটা প্লেয়ার, সামনে অনেক বড় একটা ফিউচার রয়েছে। তাছাড়া রয়েছেন কিউবা মিচেল, আলমাস আয়মান সম্রাট, মোহাম্মদ নেহাল। এবার একটু ফরওয়ার্ড লাইনটা নিয়ে কথা বলতে চাই। এই যে ফরওয়ার্ড লাইনটা, বাংলাদেশ কিন্তু সবচেয়ে বর্তমানে যে জায়গাটায় ভুগছে, বারবার যে জায়গাটায় বাংলাদেশ খারাপ পারফরমেন্স করছে, কিংবা ওই যে বহুল কাঙ্ক্ষিত গোল দেওয়া যাচ্ছে না, সেটা আসলে এই ফরওয়ার্ডদের কিংবা স্ট্রাইকারদের প্রপার নাম্বার 9 না থাকার কারণে কিন্তু হয়ে যাচ্ছে। এবং ফুটবল এমন একটা খেলা যেখানে আপনি পুরো 90 মিনিট ভালো খেললেও যদি স্কোর করতে না পারেন, তাহলে আসলে কোনো লাভ নেই। দিন শেষে আপনাকে স্কোর করতে হবে, এবং আপনি যখন স্কোর করবেন তখনই আপনি ম্যাচটা জিতবেন। এবং দিন শেষে বাংলাদেশ যেহেতু একটা নতুন রেভলিউশন ক্রিয়েট হয়েছে বাংলাদেশের ফুটবলে, অবশ্যই তো বাংলাদেশের নতুন কোচ থমাস জুলিও চাইবেন দলটা জিতুক এবং বাংলাদেশের জন্য বিশাল একটা অগ্নি পরীক্ষার জায়গায়
আসিয়ান কাপ, সেখানে বাংলাদেশ নিশ্চিতভাবেই একটা বেটার স্ট্রাইকার কিংবা একটা বেটার ফরওয়ার্ড লাইন নিয়ে আগাতে চাইবে। এই মুহূর্তে আমরা যদি একটু দেখি আগের উইন্ডো অর্থাৎ জুন উইন্ডোতে সান মারিনো অ্যাগেন্স্টে অরিজিন কোন ফুটবলাররা ছিলেন ফরওয়ার্ড লাইনে, শুধুমাত্র ছিলেন ফাহমিদুল ইসলাম, এবং ফাহমিদুল ইসলাম কিন্তু ছিলেন যিনি কিনা বর্তমানে ইতালিতে খেলে থাকেন, ইতালির 4th ডিভিশন ক্লাবের হয়ে খেলে থাকেন, এবং তিনি নিশ্চিতভাবেই এবারও বাংলাদেশ স্কোয়াডে থাকবেন এবং চূড়ান্ত স্কোয়াডে থাকবেন। তবে তিনি হয়তোবা এবার প্লেইং লেভেলের জায়গাটা নাও পেলেও পেতে পারেন, কেননা বাংলাদেশি ফুটবল প্রেমীদের জন্য একটা দারুণ সংবাদ রয়েছে, সেটা হচ্ছে ট্রেভর ইসলাম এবং ফারহান আলী ওয়াহিদ খুব সম্ভবত বাংলাদেশের আসিয়ান কাপের স্কোয়াডে আসছেন এবং তারা হয়তোবা ওই জায়গাটা আসলে লুফে নেবে। আমরা সবাই জানি ট্রেভর ইসলাম দুর্দান্ত একজন প্রপার নাম্বার 9, যিনি কিনা বর্তমানে আপনার কানাডায় খেলছেন এবং তিনি বাংলাদেশে খেলার জন্য মুখিয়ে, তার সকল কাগজপত্র প্রিপেয়ার হয়ে গেছে। তবে এখন পর্যন্ত তার নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, শেষ পর্যন্ত তিনি কি বাংলাদেশের জন্য এই সেপ্টেম্বর উইন্ডোতে ফিরি কিনা। তবে সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যতটুকু জানি ট্রেভর ইসলাম আসছেন এবং তিনি আসবেন, তিনি খেলবেন বাংলাদেশের হয়ে, যদি শেষ পর্যন্ত থমাস ডুলি তাকে ইনক্লুড করেন তার পছন্দের স্কোয়াডে। তাছাড়া ফারহান আলী ওয়াহিদ তাকে নিয়ে আসলে না বললেই নয়। আপনি বলতে পারেন হামজা দেওয়ান চৌধুরীর পর যদি টপ টায়ার লিগ হয়ে থাকে, সেখানে আপনার ফারহান আলী ওয়াহিদ রয়েছেন, পারফরমেন্স করছেন, গোল করছেন এবং তার সকল জন্ম নিবন্ধন থেকে শুরু করে পাসপোর্ট সব কিছুই রেডি রয়েছে, এবং যখন তাকে আসলে ক্লাব রিলিজ করবে তারপরে কিন্তু তিনি বাংলাদেশের ক্যাম্পে জয়েন করতে পারবেন। এবং ফারহান আলী ওয়াহিদ মূলত ফাহমিদুলের জায়গাটাই খেলে থাকেন। হয়তোবা আমরা আসিয়ান কাপে দেখতে পারি যে ফারহান আলী ওয়াহিদ লেফট উইংয়ে খেলছেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ারে পাওয়ার চুমুকে অ্যাকশন। এবং সাবস্টিটিউট হিসেবে আপনি ফাহমিদুল ইসলামকে চুজ করতে পারেন, এবং ওই যে প্রপার নাম্বার 9-এর অপশনটা, সেখানে সবসময় আমরা দেখে থাকি যে শেখ মোরসালিনকে ফলস নাম্বার 9 হিসেবে খেলানো হয়ে থাকে। তবে যদি ট্রেভর ইসলাম এসে যান তাহলে হয়তো বা মোরসালিনকে অ্যাটাকিং মিডফিল্ডে আমরা দেখতে পারি, কিংবা সাবস্টিটিউট হিসেবে আমরা তাকে দেখলেও দেখতে পারি। তবে আমরা যদি শেষ পর্যন্ত ট্রেভর ইসলামকে পাই তাহলে তো সেটা বাংলাদেশি ফুটবলের জন্য সোনায় সোহাগা হয়েই থাকবে। তাছাড়া ইন ফিউচার অর্থাৎ আসিয়ান কাপ শেষ হওয়ার পর সাব চ্যাম্পিয়নশিপ রয়েছে, সেখানে আমরা আরও অনেক স্ট্রাইকার দেখা পেলেও পেতে পারি। তার মধ্যে সবচেয়ে প্রধান যিনি রয়েছেন জায়ান হাকিম, যিনি কিনা আমরা জানি এন্টিগা এবং বারবুডার হয়ে তিনি খেলেছেন ইতোমধ্যে, এবং তার কাগজপত্র নিয়ে আসলে ধোঁয়াশা রয়েছে, শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না কি পারবেন না। তবে তাকে নিয়ে যেহেতু কাজ চলছে, প্রায় 1 বছর ধরে কাজ চলছে, বেশ কিছু ত্রুটির কারণে এখন পর্যন্ত তার কাগজপত্র জব্দ রয়েছে। তবে আমরা আশা করি হয়তোবা সাব চ্যাম্পিয়নশিপে তাকে আমরা পেলেও পেতে পারি, এবং তাকে নিয়ে কিন্তু বাফুফে খুবই পজিটিভ। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ স্কোয়াডে তিনি ইনক্লুড হন কিনা। তাছাড়া এই যে গোল স্কোরিংয়ের সমস্যার সমাধান হতে পারেন রোনান সুলিভান, যদিও রোনানকে খুব সম্ভবত আসিয়ান কাপে পাওয়া যাবে না। আগেই বলেছি যে সুলিভান ব্রাদার্স বা তাদের ফ্যামিলি আগে থেকেই জানিয়ে দিয়েছে তারা এই মুহূর্তে চাচ্ছে এইজ লেভেলে খেলতে, পরবর্তী সময়ে তারা আসলে ন্যাশনাল টিমের জন্য ভাববে। তো এখানে যদি রোনানকে ইনক্লুড করা যেতে পারতো তাহলে হয়তো বা আমরা একজন প্রপার নাম্বার 9কে পেয়ে যেতাম। তবে এই মুহূর্তে রোনান আসবেন না, সাব চ্যাম্পিয়নশিপে আসেন কিনা সেটা নিয়েও একটা ডাউট রয়েছে। তবে বাফুফে হয়তো বা চেষ্টা চালাতে পারে। তবে আমরা যদি 2026 সালের কোনো উইন্ডোতে রোনান কিংবা ডেকলান বা সুলিভান ব্রাদার্সকে না পাই, তাহলে 2027 তাদেরকে পাবো, এটা মোটামুটি নিশ্চিত বলা যেতে পারে। তাছাড়া আরও 2 জন ফরওয়ার্ড রয়েছেন, তাদের কথা একটু বলতে চাই। নেহান হাসান এবং আরহাম ইসলাম। নেহান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে এবং আরহাম রয়েছেন অস্ট্রেলিয়ায়। আরহাম ইতিমধ্যে বাংলাদেশের এইজ লেভেলে ডেবিউ করেছেন। আরহামকে নিয়ে অনেক সময় অনেক আলোচনা হয়ে থাকে। আরহাম মূলত লেফট উইংয়ে খেলে থাকেন, আর নেহান তিনি লেফট উইং এবং রাইট উইং 2 জায়গায় খেলতে পারেন। তবে তারা একাডেমিক ব্যস্ততার কারণে বর্তমানে বাংলাদেশ দলকে সময় দিতে পারবে না, এবং হয়তো বা বাফুফে তাদেরকে নিয়ে ন্যাশনাল স্টেজে তাদেরকে নিয়ে ভাবা ওই জিনিসটা হয়তো বা হচ্ছে না। পরবর্তীতে তারা বাংলাদেশের জন্য বিগ সুপারস্টার হলেও হতে পারেন যদি সব কিছু ব্যাটে বলে মিলে যায়। তবে আপাতত এই ছিল বাংলাদেশের অরিজিন লিস্ট।
এবার যদি এশিয়ান কাপের প্লেইং ইলেভেনটা নিয়ে একটু কথা বলি, শ্রাবণ থাকতে পারেন বা গোলরক্ষক হিসেবে, যদিও আগের উইন্ডোতে মিতুল মার্মা ছিলেন বাংলাদেশের গোলবারের অতন্ত্র প্রহরী। তাছাড়া যদি আপনি বলেন সে ডিফেন্ডিং লাইনে কারা থাকবেন, অবশ্যই তারেক কাজী এবং তপু বর্মনের পাশাপাশি লেফট ব্যাক পজিশনে থাকবেন জায়ান আহমেদ এবং রাইট ব্যাকে খুব সম্ভবত উদ্দিনকে দেখা যেতে পারে। এবং ওই যে ইউসুফের কথা বলছিলাম, জিদান ইউসুফ, তিনি যদি এই সামনে যে আপকামিং ইভেন্টটা রয়েছে সেখানে পারফরমেন্স করতে পারেন, ম্যানেজমেন্টকে ইমপ্রেস করতে পারেন, তাহলে তাকেও দেখা যেতে পারে স্কোয়াডে। তাছাড়া রয়েছেন সমিত সোম এবং হামজা দেওয়ান চৌধুরী, তারা তো মাস্ট, তাদের কোনো বিকল্প নেই। তাদের পাশাপাশি আপনি জামাল ভুইয়া কিংবা শেখ মোরসালিনকে ট্রাই করতে পারেন, তাদের মধ্যে পটেনশিয়ালটা রয়েছে। এবং শেষ পর্যন্ত যদি ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের একাদশে ইনক্লুড হন, স্কোয়াডে ইনক্লুড হন, তাহলে ফারহান আলী ওয়াহিদের পাশাপাশি ট্রেভর, ফারহান এবং রাকিবের একটা কম্বিনেশন আমরা দেখতে পারি। এবং এমন যদি একটা লেভেল বর্তমানে হয় তাহলে কিন্তু যে কোনোভাবেই বাংলাদেশ এই এশিয়ান কাপে কম হলেও যে কোনো দলকে আসলে তারা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য প্রস্তুত। এবং আশা করি এই টুর্নামেন্টটা বাংলাদেশের জন্য ভালো কাটবে। আপাতত ক্যাম্পটা অনেক ভালো কাটুক সেই কামনায়।